স্টার্ট করি আনুষ্ঠানিকভাবে। সেটা হলো আমার নামটা তো দেখা যাচ্ছে এখানে, তাই না? ডক্টর শাইখ মোহাম্মদ মোবারক হোসেন। আমি প্রফেসর প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের। 1993 সনে আমি ডিপার্টমেন্টে জয়েন করেছি, প্রায় 27 বছর। সেপ্টেম্বরে আমার চাকরি টোটাল 27 বছর হবে। তো এখানে অনেক ছাত্রদের সাথে আমার একটু কাইন্ডলি কেউ ইয়া করবে না, ওই যে স্ক্রিনে কেউ কিছু অ্যানোটেট করবে না, ঠিক আছে? স্ক্রিনে দাগ দিলে স্যার যে দেয় তার নামটা দেখা যায় স্যার। হ্যাঁ, তার নাম উঠবে, আমি জানি, আমি সেটাতে যেতে চাই না। আমার কাছে নাম আসে, সেটা আমি যেতে চাই না। তবে স্ক্রিনে কেউ অ্যানোটেশন করবে না, এটা হলো আমার অনুরোধ। এটা নাম টাম সব সহ সবকিছু চলে আসে, এটা যেন না হয়। অলরেডি একটা অ্যানোটেশন আসছে, সেটা অলরেডি আমি রিমুভ করে দিয়েছি। এটা যেন আর কেউ না করো। অলরেডি আমার এখানে রেকর্ড হয়, আর কারো যদি ব্যাড কোনো সাউন্ড হয় সেটাও কিন্তু এখানে রেকর্ড হয়। এগুলি তোমরা একটু খেয়াল করবা, সাবধানে থাকবা। আরেকটা জিনিস আমি বলে নেই, যদি ক্লাস কোথাও বুঝতে অসুবিধা হয় বা কেউ না বুঝো, সেটা আমার সাথে একটু কন্ট্যাক্ট করবা, অথবা তোমরা অফ হয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আর আমার ক্লাসে তোমরা সমালোচনা করতে পারবা, ভালো লাগা না লাগা মন্দ লাগা, এগুলি আমি একটু টাইম দেবো, পরবর্তীতে তোমরা বলবা, অসুবিধা নেই। আর আমি একটু শুরু করি আগে, তারপরে দেখা যাবে। সাবজেক্ট ওয়াইজ আমার তো এই মোটামুটি পরিচয়, যে ডিপার্টমেন্টের প্রফেসর, নাম তো এখানে দেওয়াই আছে এই। আর আমি মূলত তোমাদের যে জিনিসটি পড়াই সেটা হলো মাইকোলজি। মাইকোলজি মানে ফাঙ্গাস নিয়ে যে তথ্য, সেটা বিশেষ করে আমাদের শফিক স্যার যেখানে শেষ করছেন, সেখান থেকে আমি শুরু করব। অলরেডি তোমরা আরো বেশ কয়েকজন স্যারের ক্লাস পেয়েছো আমাদের। মহিদুল স্যার খুব ভালো পড়ান, আমি যতটুকু জানি খুব ভালো, এবং উনি ব্যাকটেরিওলজি পড়াইছেন। তারপরে মামুন স্যার তো শুরু করেছিলেন ইন্ট্রোডাক্টরি ক্লাস দিয়ে, সেইখান থেকে উনি একটা পর্যায়ে গিয়েছেন। তারপরে শফিক স্যার মাইকোলজি নিয়ে শুরু করছেন, এমদাদ স্যার নিউমাটোলজি। মাইকোলজির সিলেবাসটা অনেক বড়, কতটুকু বড় এটা ক্লাস শেষ না করলে তোমরা কল্পনা করতে পারবে না। শফিক স্যার যেখানে শেষ করছেন বা শেষ করবেন, সেখান থেকে আমি শুরু করব। যেহেতু শফিক স্যার শেষ না করলে আমি শুরু করতে পারি না, সেই জন্য আমার এতদিন বিলম্ব হয়েছে এই ক্লাসে ঢোকার। এখন উনি শেষ করেন নাই, তবে আমাকে বলছে যে আপনি এখন ঢুকতে পারেন। সেই হিসেবে আমি আজকে ক্লাসে প্রথম ইয়ে করছি। মূলত বিষয়টা ছিল তোমাদের সাথে একটু পরিচিত হওয়া এবং এই প্লান্ট প্যাথোলজি সাবজেক্টটা সম্পর্কে একটি ধারণা দেওয়া তোমাদের, এবং সেটি আমি দেবো আজকে। হয়তোবা ফাইনাল পরীক্ষা বা ইয়াতে তেমন কোনো কাজে লাগবে না, কিন্তু আমার এই পরবর্তী লেকচারগুলি কন্টিনিউ করতে আজকে আমি যে কথাগুলি বলবো সেটা তোমাদের খুব হেল্পফুল হবে। কারণ মাইকোলজি সাবজেক্টটা একটা নিউ, একেবারে নতুন এবং টেকনিক্যাল সাবজেক্ট। এই টেকনিক্যাল সাবজেক্টে অনেকগুলি টেকনিক্যাল টার্ম আছে, যে টার্মগুলির সাথে তোমরা একেবারেই পরিচিত নও। সেরকম কিছু টার্ম বা টার্মিনোলজি নিয়ে আজকে আমি কথা বলবো। পরবর্তীতে যখন আমি ক্লাস কন্টিনিউ করব, তখন যাতে করে তোমাদের আর এই সমস্যাগুলি না হয়, এই টার্মগুলি বুঝতে যেন সমস্যা না হয়। হয়তোবা হবে, কিন্তু তারপরেও মেমোরিতে একটু থাকবে যে না, হ্যাঁ এরকম একটা টার্ম বা একটা টার্মিনোলজি আমরা শুনেছিলাম, এটা তোমাদের উপকারে লাগতে পারে। যাই হোক, আই এম স্টার্ট টু মাই সেশন। গোইং টু স্টার্ট। আমরা এই স্লাইডটাতে দেখো কিছু জিনিস এখানে প্রেজেন্ট করা আছে। সেটা হলো প্লান্ট প্যাথোলজি, প্লান্ট ডিজিজ, কজেস অফ প্লান্ট ডিজিজ। এই তিনটা বিষয় এখানে আছে। প্লান্ট প্যাথোলজি, you know already what is plant pathology? Study of plant disease
দেয়ার ম্যানেজমেন্ট, এই দুটা কথা মনে রাখলেই হবে, স্টাডি অফ প্লান্ট ডিজিজ এন্ড দেয়ার ম্যানেজমেন্ট। এখন যেহেতু প্লান্ট ডিজিজ স্টাডি করি, কাজে ডিজিজের একটা ডেফিনেশন লাগবে। মামুন স্যার অলরেডি অনেকগুলি ডেফিনেশন দিয়েছেন আমার জানা মতে ডিজিজের। আমি এত বড় বড় ডেফিনেশন যাব না, ছোট্ট একটা ডেফিনেশনের কথা বলবো। প্লান্ট ডিজিজ, আমরা যদি সাধারণভাবে ডিজিজের কথা বলি, আমাদের যে রোগবালাই বা অসুখ টসুখ হয় এগুলিকে আমরা ডিজিজ বলি। প্লান্টেরও কি সেরকম ডিজিজ হয়? হ্যাঁ, ডেফিনেটলি হয়। সেটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা এক কথায় বলবো, এনি অ্যাবনর্মাল কন্ডিশন অফ প্লান্টস ডিউ টু অর্গানিজম অর আদার কজেস। Any abnormal physiological condition of plants. প্লান্টের ফিজিওলজিতে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, কি জন্য? সেটা অর্গানিজম দ্বারা হইতে পারে অথবা অ্যাডভার্স কোনো কন্ডিশন দ্বারা হতে পারে, তখন সেটাকে আমরা ডিজিজড প্লান্ট বা প্লান্ট ডিজিজ বলে থাকি। এখানে অ্যাবনর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, ফিজিওলজিটা কি কারো কি জানা আছে? প্লান্টের ফিজিওলজি কি? আচ্ছা, আমি বলতেছি। হ্যাঁ, আমাদের ফিজিওলজি বলতে কি বুঝি আমরা? শরীর, মানুষের ফিজিওলজি, ফিজিওলজি মানে শারীরবৃত্তীয় যে সকল কার্যক্রম, সেটা হলো আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, তারপরে খাবার খাচ্ছি, ডাইজেশন হচ্ছে, হজম হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, ইত্যাদি সমস্ত কাজগুলি, শরীরের যত ধরনের কাজকর্ম আছে সেই প্রত্যেকটা কাজই হলো ফিজিওলজিক্যাল ওয়ার্ক বা ফিজিওলজিক্যাল ফাংশন। প্লান্টের ফিজিওলজিটা কি? প্লান্টের ফিজিওলজিক্যাল কন্ডিশনটা হলো যে, প্রথম যদি আমরা ধরি, রুট দিয়ে গাছের শিকড় পানি শোষণ করে, যার মাধ্যমে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হয়। এই শোষণটা এক ধরনের ফিজিওলজিক্যাল কন্ডিশন। প্যাথোজেন যদি গাছের শিকড়ে ইনফেকশন করে তাহলে শোষণ বন্ধ হয়ে যাবে, কাজে আর ফিজিওলজি ডিস্টার্ব হবে। এখন এই শোষিত পানিটা কি হয়? ট্রান্সলোকেশন হয়। ট্রান্সলোকেশন কোথায়? ট্রান্সলোকেশন মানে চলাচল করে গাছের জাইলামের মাধ্যমে। তোমরা এই টার্মগুলির সাথে অবশ্যই পরিচিত। জাইলামের মাধ্যমে মাটি থেকে শোষিত রস গাছের পাতা দিয়ে, মানে পানি যেটা শোষণ করে সেটা একেবারে পাতা দিয়ে ট্রান্সপারেশন হয়ে বের হয়ে যায়। এই যে পানি নিচ থেকে শোষিত হয়ে পাতা পর্যন্ত গেল, দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল ফাংশন। কোনো কারণে অর্গানিজম অথবা অন্য কোনো কারণে যদি এই ট্রান্সলোকেশন ডিসরাপ্ট হয়, তাহলে গাছ আমরা বলবো সেটা রোগাক্রান্ত হয়ে গেছে। তারপরে আসলো যে তার ফুল ফল ধারণ, এগুলো ফিজিওলজিক্যাল কন্ডিশন। ট্রান্সপাইরেশন একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। ফটোসিনথেসিস ওয়ান কাইন্ড অফ ফিজিওলজিক্যাল কন্ডিশন। পাতায় যদি ইনফেকশন করে প্যাথোজেন বা অর্গানিজম, তাহলে দেখা যাবে যে সেই পাতার মধ্যে দাগ হচ্ছে। স্পট যদি হয় তাহলে সেই স্পটের কারণে পাতার ফটোসিনথেটিক এরিয়া, সালোক সংশ্লেষণ যে এরিয়া যেটা, সেটা কমে যাবে, ক্লোরোফিল কমে যাবে, ফলে গাছে অ্যাবনর্মাল কন্ডিশন দেখা দেবে। একটু প্লিজ কারো যদি আমার সাথে কথা বলার প্রয়োজন হলে কেবল মিউটটা আনমিউট করবা, আদারওয়াইজ তোমাদের সমস্ত স্পিকারগুলি মিউট করে নাও। ঠিক আছে? সাউন্ড হচ্ছে, এই সাউন্ডটা কিন্তু ডিস্টার্বিং, এটা যেন না হয়। ওকে, আর যদি কারো কথা বলার প্রয়োজন হয়, কোনো প্রশ্ন করার দরকার হয়, তোমরা আনমিউট করে সেটাকে আমার সাথে কথা বলতে পারবা। কোনো প্রশ্ন যদি থাকে আমি বলার সময়, কারো যদি মনে হয় যে জিনিসটা একটু জানা দরকার, সেটা তোমরা কিন্তু আমার সাথে কথা বলতে পারবা, কথা বলি। আদারওয়াইজ আননেসেসারি এই মাইকগুলি ব্যবহার করার প্রয়োজন নেই। ওকে, আমরা বলছিলাম যে ফিজিওলজিক্যাল কন্ডিশন। তাহলে প্লান্টের এই ধরনের ফিজিওলজিক্যাল অনেক ধরনের অবস্থা আছে। তার
কি ফটোসিনথেসিস আছে, তারপরে রেসপিরেশন আছে, ট্রান্সপাইরেশন আছে, এইগুলি যদি কোনো কারণে ডিসরাপ্ট হয় দেন দা প্লান্ট ইজ, আমরা বলবো যে ডিজিজ। এই তো মোটামুটি প্লান্টের ডিজিজ। আমরা এক কথায় বলতে পারি এনি abnormal physiological condition of plants due to organism or any adverse condition is called plant disease. আমরা ডিজিজের একটি মোটামুটি ধারণা পেয়েছি প্লান্টের ডিজিজের, আগেও তোমরা পেয়েছো অনেক বড় বড় সংজ্ঞা। আমি এত সংজ্ঞাতে বিশ্বাসী না, মানে আমি ওইটাতে যেতে চাই না, সহজে যেমন যাতে আমরা বুঝতে পারি সেটি হলো আমরা গ্রহণ করার চেষ্টা করি। ওকে, আমরা যাব কি কারণে, হোয়াট ইজ দ্য কজেস অফ প্লান্ট ডিজিজ, এবং কি কারণে ফিজিওলজিক্যাল ডিস্টার্বগুলি হতে পারে। কয়েকটা কারণে হয়, মাইক্রোবসের কারণে হতে পারে, প্যারাসিটিক হায়ার প্লান্টসের কারণে হতে পারে, আর অ্যাডভার্স কন্ডিশন অফ প্লান্ট গ্রোথ, প্লান্টের গ্রোথের যদি কোনো অ্যাডভার্স কন্ডিশন হয় তাহলে এই ফিজিওলজিক্যাল ডিস্টারবেন্স হতে পারে প্লান্টের। আমরা প্রথমে একটু মাইক্রোবস এর কথা বলি। মাইক্রোবস, দ্যাট ইজ মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমের মধ্যে আছে ফাঞ্জাই, আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, নেমাটোড, মাইকোপ্লাজমা। মূলত এই কয়েকটাই আছে যেটা প্লান্টের ডিজিজ করে থাকে। মাইকোপ্লাজমা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমরা এটাকে আলাদা সাবজেক্ট হিসেবে স্টাডি করি না। নেমাটোড খুবই গুরুত্বপূর্ণ, এটা অলরেডি তোমরা স্টাডি করছো বা স্টাডি কন্টিনিউ করছো। ভাইরাস তো এখন হটকেক এটা, তাই না? কোভিড আসার পরে তো ভাইরাস নিয়ে বহু কিছুই হলো, আগেও হয়েছে। ওই ভাইরাস প্লান্টেও কিন্তু ইনফেকশন করে, সেটা হয়তো স্টাডি হয় না এখনো তোমাদের, এটা হবে, মামুন স্যার পড়াবে। আর ব্যাকটেরিয়া মহিদুল স্যার আমার জন্য হয়তো উনি পড়াইছেন বা পড়াবেন। আমি একটু ফাঞ্জাই নিয়ে স্টাডি করবো, ফাঞ্জাই কিভাবে ডিজিজ করে, কিভাবে ফাঞ্জাইকে আইডেন্টিফাই করা যায়, এগুলো বিস্তারিত আমাদের আলোচনা আছে। তাহলে আমরা শুধু এটুকু জানলাম যে প্লান্টের ডিজিজের যে কারণ, তার জন্য মূলত মেজর তিনটা ফ্যাক্টর। একটা হলো মাইক্রোবস, plants itself cause the disease of plants, আমি আলোচনায় আসবো একটু পরে। আর অ্যাডভার্স কন্ডিশন, এটা আমি একটু আলোচনায় আসবো। আর মাইক্রোবসের মধ্যে ফাঞ্জাই, ব্যাকটেরিয়া, ভাইরাস, নেমাটোড and mycoplasma, these all are the causes of plant diseases. Now comes to the parasitic hair plants, এগুলো আমাদের পড়ানো হয়েছে কিন্তু আমি একটু সামান্য রিভিউ করে যাচ্ছি, বিস্তারিত আমি যাব না। প্যারাসিটিক হায়ার প্লান্টস, সরলতা তোমরা দেখছো, ডডার, এটা একটি প্লান্ট, অন্য একটি প্লান্ট থেকে সে টোটালি অন্য প্লান্টের উপর সে সার্ভাইভ করে, যেমন লিচু গাছ, বরই গাছ বা অন্যান্য সকল প্লান্ট আছে, সেই প্লান্টের থেকে নিউট্রিয়েন্ট নিয়ে সে বেঁচে থাকে। যে প্লান্টের উপর সে গ্রো করে সেই প্লান্টের ফিজিওলজিক্যাল কন্ডিশনটাকে সে চেঞ্জ করে দেয়, ডিস্টার্ব করে, কাজেই সেই প্লান্টটা আক্রান্ত হয়, ডিজিজ আক্রান্ত হয়। তারপরে আরো বাঙ্কি আছে, লোরান্থাস আছে, এগুলি তোমরা হয়তো বা কোনো স্যার পড়াবেন, তখন সেটা তোমরা একটু জেনে নিবে। Now comes to the adverse condition of plant growth. প্লান্টের গ্রোথের যদি কোনো কারণে অ্যাডভার্স কন্ডিশন হয়, প্রতিকূল পরিবেশে পড়ে, তখনও সেটাকে আমরা প্লান্ট ডিজিজ বলে থাকি। যদিও এই অ্যাডভার্স কন্ডিশনের আর একটি টার্ম আছে, সেটা হলো ডিসঅর্ডার, ডিসঅর্ডার বলা হয়। তারপরে আমরা কমনলি এটাকে ডিজিজ বলে থাকি। অ্যাডভার্স কন্ডিশন কি? যেমন নাইট্রোজেনের ঘাটতি দেখা দিল, অথবা নাইট্রোজেন ফার্টিলাইজার বেশি দেওয়া হলো, কিংবা অন্যান্য ফার্টিলাইজার শর্টেজ পড়লো কিংবা বেশি হলো, অতিরিক্ত তাপমাত্রা হলো, অথবা খুব লো তাপমাত্রা হলো, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার, আর খুব ঝড় হইলো বা বৃষ্টি হলো, পানির নিচে গাছ ডুবে গেল, অথবা গাছের গোড়ায় পানি জমা হয়ে গেল, এইগুলি হলো অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন। টক্সিক কোন সাবস্টেন্সেস মাটিতে আছে, দিস ইজ দ্য অ্যাডভার্স কন্ডিশন অফ প্লান্ট গ্রোথ। তারপরে বিভিন্ন ওয়াস্টেজ
পদার্থ, এগুলি অনেক সময় গাছে গোড়ায় ফেলা হয় বা প্লান্টের গোড়ায় ফেলা হয়। এগুলিও কিন্তু অ্যাডভার্স কন্ডিশন অফ প্লান্ট গ্রোথ। এগুলির কারণে প্লান্ট রোগাক্রান্ত হয় বা অ্যাবনর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন হয়। ঠিক আছে, আমরা এখন জানলাম প্লান্টের ডিজিজ কাকে বলে, সেটা আমরা একটু আলোচনা করেছি। আর কারণগুলি কি প্লান্টের ডিজিজে, সেটা আমরা একটু আলোচনা করেছি। কারণের মধ্যে মাইক্রোবস, প্যারাসিটিক হায়ার প্লান্টস আর অ্যাডভার্স কন্ডিশন অফ প্লান্ট গ্রোথ। এই কয়টা জিনিস তোমরা কিন্তু মনে রাখবা একটু, কারণ আমি জানি অনেকে প্রশ্ন করলে বলতে পারে না হোয়াট আর দ্য কজেস অফ প্লান্ট ডিজিজ। বাইরে আমরা প্রশ্ন করি, কিছুই বলতে পারে না। প্লান্ট ডিজিজের কারণ যদি তুমি না জানো তাহলে তো কি স্টাডি করবো প্লান্ট প্যাথোলজি। এই জন্য আমি এই জিনিসটাকে একটু রিপিট করে নিই। এখন আমরা নেক্সট স্লাইডে যাবো। আমরা যে মাইক্রো অর্গানিজমের কথা বললাম, মূলত এই মাইক্রোবস নিয়ে আমাদের বড় ধরনের সমস্যা। এদের কিছু উপকারিতা আছে এবং অপকারিতা আছে। একটু সংক্ষিপ্ত ভাবে দু একটা কথা আমি বলে নিই। যে অ্যাডভার্স কন্ডিশন মাইক্রোবস এর কারণে কি কি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের পড়তে হয়। Some microbes, however, attack directly plants, animals, and human being, causing disease. এটা আমি টোটাল মাইক্রোবস এর কথা বলছি। ডাইরেক্টলি প্লান্টে ইনফেকশন করে, এটা আমরা আলোচনায় আসবে, কিছু আলোচনা হয়েছে এবং আরো যে আরো 2-3 বছর তোমরা পড়বা, সেখানে প্রতি বছরই থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে, যে প্লান্টে কোথায় কিভাবে ডিজিজ করে, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এগুলি বিস্তারিত আলোচনা। অ্যানিমেলও ডিজিজ করে মাইক্রোবস। দেখো অ্যানিমেল পাখিতে করে, বার্ডসে করে, গরুতে করে, হাঁস মুরগি ছাগল সব জায়গাতেই করে। হিউম্যান বিং আমাদের তো করে, তাই না? বর্তমানে সবচেয়ে মেজর সমস্যা কি মাইক্রোবসের, যেটার কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, সেটা হলো COVID-19, তাই তো? দ্যাট ইজ একটি ভাইরাস। যে ভাইরাসকে আমরা দেখছি গাছে ইনফেকশন করে, সেই ভাইরাস এখন দেখতেছি আবার হিউম্যানকে ইনফেকশন করে। কাজে এটা আমাদের ক্ষতিকর দিক। কোভিড নিয়ে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, এটা নিয়ে তো টিকা হইতে যাচ্ছে, যদি হয় তাহলে ভালো। টিকা নিয়ে একটু কথা হয়তো বলা যেত, আজকে অন্য দিন যদি সুযোগ হয় আমরা বলবো। তাহলে আমরা দেখলাম যে they cause the disease of plants, animals and human beings. They also, some microbes are often poisonous and carcinogenic, excrete toxin, contaminating foods. কিছু মাইক্রোবস আছে যারা পয়জনাস, বিষাক্ত। মাশরুম তোমরা দেখছো, মাশরুম আমরা খাই, কিন্তু অনেক মাশরুম আছে যেটা বিষাক্ত। খেলে মাশরুম কিন্তু ফাঙ্গাস, সেটা খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বাদাম খেয়েছো, চীনা বাদাম কালো হয়ে যায়, টিপ দিছ, দেখা গেছে যে বাতাসের মধ্যে কালো কালো কি যেন পাউডার বের হয়ে গেছে। দিস অল আর দ্য ফানজে। এটাও কিন্তু অনেক সময় বিষাক্ত হয়, কার্সিনোজেনিক, কখনো কখনো ক্যান্সার ক্রিয়েট করতে পারে এই অর্গানিজম। তারপরে টক্সিন সিক্রেট করে। আমি যে বাদামের কথা বললাম, সেখানে একটা ফাঙ্গাস আছে অ্যাসপারজিলাস, ফাঙ্গাসটার নাম। সেই ফাঙ্গাসটা কিন্তু টক্সিন সিক্রেট করে, যেটা অনেক সময় খাবারকে বিষাক্ত করে। সব সময় না, কখনো কখনো ওইটা খাবারকে বিষাক্ত করে। আর ফুড কন্টামিনেটস, খাবারের মধ্যে খাবার যে নষ্ট হয় তার একমাত্র কারণই হলো এই মাইক্রোবস তার কোয়ালিটিটাকে নষ্ট করে দেয়, পচায় দেওয়া ইত্যাদি। Dust and fungi inhaled occasionally inside house and building. Dust, fungi আমরা যে বিশ্বাস নেই, তার সাথে আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের ঘরে আমাদের তো বাসা বাড়িতে প্রবেশ করে, সেটা তো আছেই। অনেক কিছু নষ্ট করে, জামা কাপড় নষ্ট করে, লেদার গুডস নষ্ট করে, আর অ্যাজমার সৃষ্টি হয়। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা, এবং অ্যালার্জিক ট্রাবল দেখা দেয় ডিউ টু ফাঙ্গাস।
Houses, food, industrial products, books, and arts and crafts materials are often damaged due to fungal activities. এই ছত্রাকের কারণেই দেখা যায় যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, কাপড়ে আমি একটা উদাহরণ দিই। গরমকাল, এখন তো অনেক গরম, কয়েকদিন আগেও বেশ গেছে, এখন একটু কম, শরীর ঘেমে গেছে, অনেকের সুতি কাপড় গায়ে দিয়েছে, কেউ গেঞ্জি গায়ে দিয়েছে, গেঞ্জিগুলি খোলার পরে রেখে দিয়েছো, সকালবেলা উঠে দেখছো কালো কালো দাগ পড়ে গেছে, যেটাকে তিল বলে থাকি। নাথিং বাট ফানজাই, এটা কিন্তু ফাঙ্গাস। তোমরা খেয়াল করবা যে ব্লিচিং পাউডার দিয়ে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখতে দেখা যায় অনেক সময় এটা থাকে না বা দেখা যায়, দ্যাট ইজ এই ফাঙ্গাসটা মারা যায় ব্লিচিং পাউডারের অ্যাকশনের ফলে, কাজে কালো দাগগুলি উঠে যায়। এটা আমরা একটা সাবডিভিশন আছে ফাঙ্গাসের, সেখানে আমরা এটা স্টাডি করব। তারপরে বিভিন্ন ধরনের দ্রব্যাদি, কাঠ তো ড্যামেজ হয় ডিউ টু ফাঙ্গাস, ইভেন অন্যান্য যে সকল ফার্নিচার টার্নিচার আছে এগুলো ফাঙ্গাসের দ্বারা ড্যামেজ হয়। দ্যাট ইজ দিস অল আর দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ অর্গানিজম। আমরা একটু দেখবো যে কোনো ভালো দিক আছে কিনা মাইক্রোবস আমাদের কোনো উপকার করে কিনা। হ্যাঁ, যতটুকু অপকার বলছি তার চেয়ে অনেক অনেক গুণ, হাজার হাজার গুণ বেশি উপকার আমাদের করে থাকে। কিভাবে? যত জীবিত বস্তু যাই কিছু আছে এই আর্থে বা পৃথিবীতে, তার মাইক্রোবস ছাড়া, উইদাউট এনি মাইক্রোবস আমরা কিন্তু জীবিত থাকতে পারবো না। আমাদের জন্য মাইক্রোবস খুবই দরকার। কিভাবে? মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস ইনক্লুড নাইট্রোজেন সার্কুলেশন, তারপরে ইনক্লুড নাইট্রোজেন সার্কুলেশন এন্ড ফিক্সেশন, নাইট্রোজেন সার্কুলেট করা এবং ফিক্সেশনের কাজে। তোমরা জানো যে একটা ব্যাকটেরিয়া আছে যেটা প্লান্টের রুটে নাইট্রোজেন ফিক্সেশন করে। অ্যান্ড ডিসইন্টিগ্রেশন অফ অর্গানিক ম্যাটার, এটা তো মানে খুবই গুরুত্বপূর্ণ। অর্গানিক ম্যাটার, মৃত বস্তু যদি ডিসইন্টিগ্রেট না করতো অর্গানিজম, তাহলে পৃথিবী বসবাসে অযোগ্য হয়েছে। তারা যদি 7 দিনের জন্য, হ্যালো, একটা ক্লাস করি। এই কারো যদি সমস্যা থাকে অন্য জায়গায় কথা বলো। ডিসইন্টিগ্রেশন অফ অর্গানিক ম্যাটার, 7 দিনের জন্য যদি অর্গানিজম শুধু স্ট্রাইক করে, পৃথিবীতে বসবাস করা যাবে না, কোনো বস্তু মরবে না, পচবে না, মৃত কোনো বস্তু সেটা পচবে না, কাজে পৃথিবীর বসবাসের যোগ্য থাকবে না। Some edible mushrooms are cooked and eaten directly. আমরা একটু আগেও বলছিলাম যে মাশরুম আমরা খাবার হিসেবে, খাদ্য হিসেবে গ্রহণ করি, খুব ডেলিশিয়াস ফুড, নিউট্রিশনাস এবং অনেক ধরনের রোগবালাই থেকে আমাদের উপকার করে। ব্রেড, চিজ, soy sauce and various other foods, as well as alcoholic beverages, chemicals, medicine, including acetic acid and penicillin, and other agricultural chemicals such as gibberellin, and are product of microbial activities of yeast, aspergillus, penicillium, and other fungi. এই যে এগুলো তো সবগুলি উপকারী, ব্রেড, চিজ, সয়া সস, আদার খাবার টাবার, এগুলি অ্যালকোহল, কেমিক্যাল, ইভেন জীবন রক্ষাকারী যে পেনিসিলিন, সেটাও কিন্তু মাইক্রোবস থেকে প্রথম আইসোলেট করা হয়েছে, এবং অনেক কেমিক্যাল সেখান থেকে আইসোলেট করা হয়। জিবারলিনের নাম তোমরা শুনে থাকবে, একটা গ্রোথ হরমোন, সেটাও কিন্তু মাইক্রোবস থেকে আইসোলেট করা হয়। Some fungi are useful, however, influencing our life directly or indirectly, but most fungi live under soil condition separate from our lives, and we do not. আরো কিছু ফাঞ্জাই আছে যেগুলোর সম্বন্ধে উপকারিতা বা অপকারিতা কোনোটা সম্বন্ধে আমরা জানি না, এরকম পৃথিবীতে বহু অর্গানিজম এখনো এক্সিস্ট করতেছে। কাজে আমরা এই মাইক্রোবস এর উপকার এবং অপকার এগুলি নিয়ে আমরা সামান্য একটু ধারণা নিয়েছি, এটুকু একটু মনে রাখার চেষ্টা করবো, ভবিষ্যতে আমাদের একটু কাজে লাগবে এই বেনিফিটস এবং উপকারিতা নিয়ে। মাইক্রোবস নিয়ে আর একটু কথা বলে নেই, যেটা বলছিলাম কোভিড এর কথা।
মাইক্রোসফটের আরেকটা উপকার তোমাদের কি কারো বলতে পারবা এরকম যেটা এখানে মিস হয়ে গেছে আমাদের? কেউ আছো? স্যার ভ্যাকসিন আবিষ্কার করতে ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, ভ্যাকসিন, রাইট। ভ্যাকসিন নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে ভ্যাকসিন যে আবিষ্কার হচ্ছে বা টিকা আবিষ্কার হয়েছে, এগুলি আসলে এগুলি কিন্তু মাইক্রোবস। তোমরা জানো কিনা যে কোভিড নিয়ে আমি একটু কথা বলি। কোভিডের যে খুব ইন্টারেস্টিং, একটু মনে রাখার, বোঝার চেষ্টা করবা কি জিনিসটা। কোভিডের যে টিকা আবিষ্কারের চেষ্টা করতেছে সেটা যে ভাইরাসটা মানুষের শরীরে ইনফেক্ট করে বা করছে, সেই ভাইরাসটাকে কিন্তু মানুষের বডিতে ঢুকায় দেওয়া হবে। আশ্চর্যজনক না? যেখানে আমরা এটা থেকে বাঁচার জন্য কত কিছু করতেছি, আইসোলেশন, ডিস্টেন্স সব করার চেষ্টা করতেছি। সেখানে কি ব্যাপার, ইকো হয় কেন? আচ্ছা, সেখানে আমরা কিন্তু আবার এই জীবাণুটাকে আমাদের বডিতে ঢুকাই দিচ্ছি। এখন একটু কন্ডিশন আছে, ওই জীবাণুটা সরাসরি না, ওইটাকে দুর্বল করে নেওয়া হয়, উইক করে নেওয়া হয়। আগেকার দিনে এটাকে উইক করা হতো, কোথাও রেখে দিয়ে সেটাকে তার যে খাবার, যে নিউট্রিয়েন্ট, সেটাকে কমায় দেওয়া হতো। এরকম ভাবে 1 মাস 2 মাস 3 মাস তার নিউট্রিয়েন্ট কমায় দিলে সে খুব উইক হয়ে যেত। যখন উইক হয়ে যেত তার পক্ষে ডিজিজ করার ক্ষমতা আর থাকতো না। ডিজিজ করার ক্ষমতা না থাকলে সেটা মানুষের প্রথম প্রাণীর দেহে দেওয়া হইতো, সেখান থেকে অবজার্ভ করে সেটাকে আবার মানুষের দেহে দেওয়া হইতো। এখন যখন এই উইক প্যাথোজেনটা বা মানুষের বডিতে দেওয়া হয়, তখন দেখা যায় কি আমাদের বডির কিছু মেকানিজম আছে যেটাকে আমরা ডিফেন্স মেকানিজম বলে থাকি। সেই ডিফেন্স মেকানিজমগুলি খুব অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে তাকে ইনফেকশন আক্রমণ করে তাকে আরো ঘায়েল করে ফেলে, যেটাকে আমরা মানে অ্যান্টিবডি বলে থাকি। এখন তাকে এমন ভাবে তাকে এই ডিফেন্স মেকানিজমটা অ্যাটাক করে যে এই ভাইরাসটা মানুষের বডিতে তো ডিজিজ করার ক্ষমতা আগেই হারিয়েছে, তারপরে আর ডিজিজ করতে পারে না। এখন ফলে বডির কি হলো, বডির একটা ট্রেনিং হলো। আমি জানি না কাদের এই ইকো হচ্ছে, যদি এরকমই ডিস্টার্ব হয় তাহলে তো ক্লাস নেওয়া যাবে না। তোমরা এই জিনিসটা একটু খেয়াল করো। আমরা কোথায় গিয়েছিলাম? আচ্ছা, যাই হোক, বডির একটা ট্রেনিং হয় সেখানে। এই ট্রেনিংটা পরবর্তীতে যদি, যেটাকে আমরা অ্যান্টিবডি বলি, এই ট্রেনিংটা পরবর্তীতে কাজে লাগায়। যখন অ্যাকচুয়াল জীবাণু আসবে তখন এই ট্রেনিংটা কাজে লাগায় তারা সহজেই তাকে পরাস্ত করতে পারে। এই বডির ডিফেন্স মেকানিজমটা, দ্যাট ইজ এখানে একটা সরাসরি ডিফেন্স, প্রতিরোধ, বা কি বলে ডিফেন্সের বাংলা কি, প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। ওকে, আমরা মাইক্রোস নিয়ে একটা আলোচনা করছি। আচ্ছা, কার্ডিয়াটা অন করা আছে, আমি কি একটু দেখবো? দেখলে কিন্তু পানিশমেন্ট হবে। স্যার আপনি সবাইকে মিউট করে দিন স্যার। আমার মিউট তো কার্যকর হয় না, অনেক সময় ইয়া হয়ে যায়। অল মিউট কোথায় যাবে? স্যার ওকে বলা হচ্ছে বারবারই, কিন্তু হয়তো বা শুনতেছে না। না, যদি তাই হয় ইউ উইল গেট পানিশমেন্ট, বলে দিচ্ছি। আমার সাথে খুব ফ্রি এবং ফ্র্যাঙ্ক হিসেবে মিশবা, কিন্তু আমি যখন পানিশমেন্ট দেই এটা একটু কঠোর হয়ে যায়। এটা আমি বলে দিচ্ছি আগে থেকে, আমি এটা করতে চাই না, এটা আমার জন্য খুব অসুবিধাজনক। আমি ওই পানিশমেন্টের বিষয়টাকে পছন্দ করি না। বাট যদি হয় তাহলে সেটা কিন্তু খুব একটু অন্যরকম হয়ে যায়।
আমি দেখবো, যদি তোমরা বলো আমি দেখবো, আমি দেখতে চাচ্ছি না, আমি সময় নষ্ট করতে চাই না। ওকে, আমরা আরেকটু অ্যাডভান্স হবো, তাকে দরকার এটা লিখে বলে দেব। স্যার বের হয়ে গেছে সম্ভবত ভুল হয়ে, সেজন্য দেখতে পাচ্ছে না হয়তো। আচ্ছা, যাই হোক, তার দরকার হলে তাকে টেলিফোন করে বলে দাও যে এরকম ডিস্টার্ব, একটা ইয়া থেকে ডিস্টার্ব হচ্ছে। আর যদি ক্লাস ভালো না লাগে সে অফ করে চলে যাবে, কোনো অসুবিধা নেই, আরেকজনকে ডিস্টার্ব করার কোনো এখতিয়ার তার নেই। আমার অ্যাবসেন্স, আমার প্রেজেন্স থিওরি ক্লাসে আমার পরিষ্কার কথা থাকে যে কারো যদি ক্লাস ভালো না লাগে ইউ গো, অ্যাটেন্ডেন্স দিয়ে তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই। আর যদি শুধু অ্যাটেন্ডেন্সের জন্য এসে থাকো, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও, ক্লাস ভালো না লাগলে চলে যাও। আর এই ক্লাসে একটা সুবিধা আছে, দেখো আমাকে 3টি ক্লাসে লেকচার দিতে হইতো, সেখানে আমি একটি ক্লাসে যদি পারি আমার জন্য সুবিধা। আর 3টি ক্লাসে যখন ক্লাসে লেকচার দিব, সামনে থেকে কেউ শুনবা, পিছনে শুনবা না, পিছনে কেউ শুনবা, সামনে শুনবা না। এই অনলাইনে ক্লাসের তো এই অসুবিধাগুলি নেই। আরেকটা সুবিধা আছে যে আমার সাথে সরাসরি ইন্টারেকশন করার সুযোগ আছে তোমাদের। সরাসরি ক্লাসে কিন্তু অনেক সময় ইন্টারেকশন করা যায় না। এই জিনিসগুলো একটু দেখো, যারা সিআর আছো তারা এই ব্যাপারে ব্যবস্থা নাও। ওকে, আমরা মাইকোলজি স্টাডি করব। মাইকোলজি হলো স্টাডি অফ ফানজাই, ফানজাই নিয়ে স্টাডি, মূলত প্লান্ট প্যাথোজেনিক ফানজাই যেগুলো আছে এগুলো নিয়ে আমরা স্টাডি করব। এই ফানজাই যেহেতু প্লান্টে ডিজিজ করে, ডিজিজ কন্ট্রোলের জন্য তোমার প্রথম কাজ হলো অর্গানিজমটাকে আইডেন্টিফাই করা, সেটা ফাঙ্গাস, ব্যাকটেরিয়া না ভাইরাস। যদি ফাঙ্গাস থাকে তাহলে ফাঙ্গাসটাকে কোন ফাঙ্গাস, কোন জানাসে, কোন স্পিসিসের, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে। ফাঙ্গাস আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় থাকে সেটা হলো স্পোর, মাইসিলিয়াম, এবং তার যদি কোনো অন্য স্ট্রাকচার থাকে যেটাকে আমরা ফ্লোটিং বডি বলি, সেই ফ্লোটিং বডি দেখেও ফাঙ্গাসকে আইডেন্টিফাই করা যায়। তোমাকে বলতে পারবো যে ফাঙ্গাস কাকে বলে, হোয়াট ইজ ফানজাই? একজন কেউ জানা আছে? শফিক স্যার তো পড়াইছেন। মাইসিলিয়াম? Yes, sir. Fungi are a chlorophyllous heterotrophic body that is generally depends on others for their foods and reproduce asexually or sexually. So eukaryotic heterotrophic organism devoid of chlorophyll. গুড, ভেরি ভেরি গুড, অনেকগুলি কথা বললাম। আচ্ছা, আমি তো এখন যদি বলি যে একটা সাবট্রাক্ট কোথায় আছে একটু বলো তো দেখি, দেখছো কিনা কখনো, বলতে পারবা? কে বলতে পারবা যে আমি সাবট্রাক্ট দেখছি কোথায়? পাউরুটির উপরে থাকে। রাইট, পাউরুটির উপরে সাবট্রাক্ট দেখছো, মাইক্রোস্কোপে কিছু দেখছো, তাই না? এই ল্যাবরেটরিতে কয়েকদিন দেখছো। এগুলো এত কিছু জানার দরকার নেই। ফাঙ্গাস মানে হলো সাবট্রাক্ট, এটা ক্লোরোফিল নেই, এটা ঠিক আছে। থ্রেড লাইক বডি, সুতার মতো এটা দেখতে, তোমরা তো দেখছোই পাউরুটির উপরে যেটা সুতার মতো, ঠিক আছে? এই বডিটাকে বলা হয় মাইসিলিয়াম, ঠিক আছে? ফুল বডিটাকে বলা হয় মাইসিলিয়াম। আর পার্ট অফ দ্য বডি, যদি এটা আমি একটু পরে ছবি সহ আমি দেখাবো, পার্ট অফ দ্য বডিকে বলা হয় কি হাইফা। আমরা যাবো ওইদিকে মাইসিলিয়াম, হাইফা এগুলো সম্বন্ধে। যাই হোক, এইটাকে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে তার স্পোর সম্বন্ধে জানতে হবে। এই স্পোর হলো মোস্ট ইম্পর্টেন্ট। একটা স্পোরের নাম কে বলতে পারবা যেটা দেখছো অলরেডি তোমরা? the rhizopas conidiophore. রাইজোপাস কি স্পোর? The spore of rhizopas. রাইজোপাস হলো একটা ফাঙ্গাসের নাম। The রাইজোপাস একটা ফাঙ্গাসের নাম। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলি তাহলে তোমরা বুঝতে সুবিধা করবে। অনেক ধরনের স্পোর আছে, তার মধ্যে একটা আছে জাইগোস্পোর, আমি দেখাবো একটু পরে, ছবি আছে। স্পোরাঞ্জিওস্পোর এটার সাথে পরিচিত, তাই না?
আমার মনে হয়, কারণ তোমরা রাইজোপাস দেখছো, সেখানে স্পোর দেখছো ছোট ছোট গোল গোল, এই স্পোরগুলির নাম হলো স্পোরাঞ্জিওস্পোর। ও স্পোর শফিক স্যার যদি পড়ায় থাকেন তাহলে তোমরা হয়তো জানো অথবা নাম শুনছো। অ্যাসকোস্পোর, এটা নাম শোনো না, এটা আমি পড়াবো। আমার এই অ্যাসকোস্পোর দিয়ে শুরু হবে, অ্যাসকোস্পোরের ফাংশন। ব্যাসিডোস্পোর, তারপর আছে কনিডিয়া, যদি কোনো অ্যাডভান্স ক্লাস কেউ করে থাকো তাহলে কনিডিয়া দেখছো। দেন ক্ল্যামাইডোস্পোর্স। আমি এই টার্মগুলি সম্বন্ধে তোমাদেরকে পরের স্লাইডে আমি একটু দেখাবো এবং সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করবো, যাতে করে তোমরা বুঝতে পারো এবং চিনতে পারো, ছবি সহ দেখাবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে ওকে, আমরা স্পোরের কথা বলছিলাম। স্পোরের উপর ভিত্তি করে দেখো ফাঙ্গাসকে বিভিন্ন শ্রেণীতে ক্লাসে ভাগ করা যায়। একটা হলো মাস্টিগোমাইসিটাস বা মাস্টিগোমাইকোটিনা, শফিক স্যার অলরেডি পড়াইছেন তোমাদের। জাইগোমাইসিটিস বা জাইগোমাইকোটিনা এগুলি পড়াইছেন। অ্যাসকোমাইকোটিনা, ব্যাসিডিওমাইসিটাস বা ব্যাসিডিওমাইকোটিনা, আর মাইটোস্পোরিক বা ডিউটেরোমাইসিটস বা ডিউটেরোমাইকোটিনা ফাঙ্গাস। এগুলি আমি শুরু করব অ্যাসকোমাইসিটিস থেকে। আমি শুরু করব অ্যাসকো, ব্যাসিডিও এবং ডিউটেরো, এই তিনটা সাবডিভিশন আমি পড়াবো। আমরা যেটা বলছিলাম যে স্পোরগুলি সম্পর্কে একটু জানা দরকার। স্পোরগুলি সম্বন্ধে আমরা একটু দেখে নিব যে দেখেন ছবিটা দেখা যাচ্ছে তো, তাই না? ছবি অবশ্যই দেখা যাচ্ছে, আমি বিশ্বাস করি। দেখো এখানে ও স্পোর, ওমাইসেটস, আমি ওমাইসেটস এর কথা একটু আগে বলছি। ওমাইসেটস এর মধ্যে এই যে স্পোরটা, এটা নাম হলো ও স্পোর। এটা একটা সেক্সুয়াল স্পোর। দেখো দুই দিক থেকে ফাঙ্গাসের মাইসিলিয়াম আসছে, এক দিক থেকে আসছে আর এই দিক থেকে আসছে। দুই দিক থেকে এসে তারা ফিউজড হয়েছে, ফিউজড এক ধরনের থিক ওয়াল রেস্টিং স্পোর তৈরি করছে, যে স্পোরটাকে ও স্পোর বলা। তারপরে হলো জাইগোস্পোর। দিস ইজ জাইগোস্পোর, যেটা স্পোরাঞ্জিয়ামের ভিতরে উৎপন্ন হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে কিডনি শেপ, বিভিন্ন শেপের জোস্পোর থাকে। সরি, জাইগোস্পোর না, এটা জোস্পোর, আমি বলছি এটা হলো জোস্পোর। তোমরা শুনছো, জানো যে জোস্পোর হলো ফ্লাজেলা যুক্ত যে সকল স্পোর থাকে সেটাকে জোস্পোর বলা হয়। এটা বিভিন্ন শেপের হয়, কিডনি শেপ। আবার কি এটাও অন করলাম, আমি সতর্ক করলাম, তারপরেও কি তোমাদের ভালো লাগলো না? একটা মাইক্রোফোন, কি হয়েছে? মাইক্রোফোন কি সমস্যা হয়েছে? ওকে, দেন আমরা জাইগোস্পোর। জাইগোস্পোর আর ওস্পোর অনেকটা একই রকম, দুই দিক থেকে দুইটা গ্যামেট এসে মিলে একটা স্পোর তৈরি হয়। এগুলো সঠিক স্যার পড়াইছেন তোমাদেরকে, আমি জানি না কতদূর পড়াইছেন, না হলে পড়াবে। তারপরে হলো স্পোরাঞ্জিয়াম। রাইজোপাসে যে স্পোরটা তোমরা দেখছো, একটা স্পোরাঞ্জিয়াম থাকে, সেই স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর তৈরি হয়। দিস ইজ স্পোরাঞ্জিওস্পোর। তারপরে আমরা অ্যাসকোমাইসিটিসে আসবো। এইখানে দেখো এটা স্যাক লাইক স্ট্রাকচার, থলে বা বস্তার মতো আর কি, এটাকে স্যাক বলা হয়, স্যাক, এসএসসি স্যাক, স্যাক লাইক স্ট্রাকচার। তার ভিতরে স্পোর উৎপন্ন হয়। এই স্পোরগুলিকে বলা হয় অ্যাসকোস্পোর। গুণে দেখবে এখানে 8টা স্পোর আছে, একটা স্পেসিফিক্যালি 8টা স্পোরই থাকবে, কম বেশি না। আর এই স্পোরগুলি একসাথে যখন গুচ্ছাকারে থাকে তখন সেটাকে বলা হয় একটা ফ্রুটিং বডি, ফল আর কি, ফ্রুট, যেটাকে বলা হয়। এটা বিভিন্ন রকম ফ্রুটিং বডি আছে, 1, 2, 3, 4,
এই ধরনের ফ্লোটিং বডি থাকে, 4টা ফ্লোটিং বডি। এটা অ্যাসকোমাইসিটিসে থাকে। এটাকে ক্লাস্টোথেসিয়াম, পেরিথেসিয়াম, অ্যাপোথেসিয়াম এবং নেকেটাসাইট 4 ভাগে ভাগ করা। এটা আমি অ্যাসকোমাইসিটিসে ডিটেইল পড়াবো, কাজেই জাস্ট একটা ছবিটা শুধু দেখে নাও। এটা কনিডিয়া ইমপিকনিডিয়াম। পিকনিডিয়াম একটি স্ট্রাকচার, যেটাকে অ্যাসেক্সুয়াল স্ট্রাকচার বলা হয়। সেই স্ট্রাকচারের ভিতরে কিছু স্পোর উৎপন্ন হয়, যেটাকে বলা হয় পিকনিডিয়াস স্পোর বা পিকনিডিয়াম। আর এই ক্লাস্টোথেসিয়াম, পেরিথেসিয়াম, অ্যাপোথেসিয়াম এবং অ্যাসকোস্ট্রোমা বা নেকেটাসাই এরা হলো সেক্সুয়াল স্পোর। এটা বিস্তারিত আলোচনা হবে পরবর্তীতে। দিস ইজ কনিডিয়া। তারপরের ছবিটা, এটাও কনিডিয়া। দেখো কনিডিয়া বিভিন্ন রকম হয়। মাইসিলিয়াম হয়, মাইসিলিয়াম থেকে একটা স্ট্রাকচার বের হইয়া তার মধ্যে যখন ফলের মতো কিছু হয়, যেটাকে আমরা ফ্রুট বলি, তখন সেটাকে ফল ঠিক বলা যাবে না, এটাকে এটা বীজের সাথে তুলনা করতে পারি আমরা, যে বীজের মতো যখন হয় তখন সেটাকে আমরা কনিডিয়া বলে থাকি। এটা ফ্র্যাগমেন্টেড হয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে হয়। তারপরে এখানে দেখো ডিউটেরোমাইসেটস। এখানে কনিডিয়া উৎপন্ন হয়, একটি অ্যাসেক্সুয়াল ফ্লোটিং বডি। এই যে এখানে যা দেখাচ্ছিলাম এখানেও তাই। আর এইখানেও কনিডিয়া উৎপন্ন হয় একটি স্ট্রাকচারের মধ্যে, যেটাকে আমরা অ্যাসারবুলাস বলে থাকি। তারপরে এই কনিডিয়াটা তো দেখো, এখানেও কনিডিয়া উৎপন্ন হয়েছে। এটা হলো পেনিসিলিয়াম, যেটা থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছিল, সেই পেনিসিলিয়ামের স্ট্রাকচার এটা। পরবর্তীতে আরেকটা স্ট্রাকচার আছে যেটাকে স্পোরোডোকিয়াম বলা হয়। সেই স্পোরোডোকিয়াম থেকেও এরকম কনিডিয়া উৎপন্ন হয়। This is also conidia. This also one kind of conidia, and these are the another types of spore. It is called clamidospore. আমি বিস্তারিত পরে আলোচনায় যাব। আর বেসিডিওমাইসিটিস, দিস ইজ, এই যে একটা স্ট্রাকচার দেখো, এই স্ট্রাকচারটাকে বলা হয় বেসিডিয়াম। এই স্ট্রাকচারটাও বেসিডিয়াম। এই বেসিডিয়ামের মধ্যে যখন স্পোর উৎপন্ন হয় তখন সেটাকে বেসিডিওস্পোর বলা হয়। টিপিক্যালি এখানে 4টা স্পোর উৎপন্ন হয়। বেসিডিয়ামের 4টা স্পোর, আর অ্যাসকাসে উৎপন্ন হয় 8টি স্পোর। কেন হয়, কিভাবে হয়, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে আমাদের পরে। এটা আপাতত তোমাদের এটা দরকার নেই। এটা বেসিডিয়াম মাইকোটিনারি ফাঙ্গাস। যখন আমরা বিস্তারিত যাব তখন সেখানে যাব। আমরা এই স্ট্রাকচারগুলি কেন দেখলাম এই জন্য যে এই কনিডিয়া, স্পোর বা ফ্লোটিং বডি, এইগুলি দিয়ে আমরা ছত্রাককে আইডেন্টিফাই করতে পারি। স্পোর দিয়ে, কনিডিয়া দ্বারা আমরা ছত্রাককে আইডেন্টিফাই করতে পারি। কি ধরনের কনিডিয়া কোথায় উৎপন্ন করছে বা স্পোর কোথায় উৎপন্ন করছে তার উপর ভিত্তি করে আমরা এদেরকে সেপারেট করতে পারি। যেমন আমি এটাকে বেসিডিয়াম বলছি, আমি যদি মাইক্রোস্কোপের নিচে এরকম বেসিডিয়াম দেখতে পাই এবং তার মধ্যে যদি 4টা স্পোর উৎপন্ন হয়, তাহলে আমি সরাসরি ধরে নেব যে এটা বেসিডিওমাইসিটিসের ফাঙ্গাস। আর যদি এরকম স্যাক লাইক 8টা স্পোর উৎপন্ন হয় কোনো একটি স্ট্রাকচারের মধ্যে মাইক্রোস্কোপে আমি দেখি, তাহলে আমি ধরে নেব এটা অ্যাসকোমাইসিটিসের ফাঙ্গাস, রাইট? আর যদি এরকম জাইগোস্পোর উৎপন্ন হয় তাহলে জাইগোমাইকোটিডার ফাঙ্গাস। আর যদি এরকম রাউন্ড আকৃতির ওস্পোর উৎপন্ন হয়, আরো কিছু স্ট্রাকচার আছে তার সাথে, এটা যখন মাইক্রোস্কোপে অবজার্ভ করা হয় তখন এটা স্পষ্ট দেখা যায়, তখন এটা ওমাইসিটিসের ফাঞ্জাই বলে ধরে নেওয়া হয়। তার মানে দেখো, কয়েকটা ব্রড গ্রুপে আমরা ছত্রাককে ভাগ করে নিতে পারি। যেমন ওস্পোর থাকলে ওমাইসিটিসের ফাঞ্জাই, জাইগোস্পোর থাকলে জাইগোমাইসিটিসের ফাঞ্জাই, অ্যাসকোস্পোর থাকলে অ্যাসকোমাইসিটিসের ফাঞ্জাই, তারপরে হলো বেসিডিওস্পোর থাকলে বেসিডিওমাইসিটিসের ফাঞ্জাই। আর যদি এগুলি কিছু না থাকে, সরাসরি কনিডিয়ার উপরে অথবা কোনো অযৌন ফ্লোটিং বডির উপরে স্পোর উৎপন্ন হয়, তখন সেটাকে আমরা ডিউটেরোমাইসিটিস বা ডিউটেরোমাইকোটিডা ফাঙ্গাস বলে থাকি। এটা আমি জাস্ট রাফ একটি ধারণা তোমাদেরকে দিয়েছি, পরবর্তীতে এগুলি সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করব।
এখন আরেকটি বিষয়ের দিকে আমি একটু নজর দিব, ক্লাস তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমি শেষ করে দিব। Some fungi may be identified on the basis of the other morphological characteristics besides spore. Spore ছাড়াও কিন্তু ফাঙ্গাসকে আইডেন্টিফাই করা যায় বা করতে হয়। যেমন ছত্রাকের মাইসিলিয়াম দেখে বা ছত্রাকের বডি দেখে সেটাকে আইডেন্টিফাই করা যাবে। যদি বডি কোনো সেপ্টেশন বা হাইফাল যে স্ট্রাকচার থাকে সেটাতে কোনো সেপ্টেশন না থাকলে সেটা জাইগোমাইসিটিসের ফাঙ্গাস হবে। আর যদি জোস্পোর উৎপন্ন হয় মাস্টিগোমাইসিটিসের ফাঙ্গাই হবে। আর জাইগোমাইসিটিসের হাইফা সেপ্টেশন থাকবে না এবং সেখানে স্পোরাঞ্জিওস্পোর উৎপন্ন হবে, রাইট? তাহলে সেই ফাঙ্গাসটাকে আমরা জাইগোমাইসিটিসের ফাঙ্গাই বলতে পারি। ফ্রুটিং বা বডি ইত্যাদি তো আছে, আমি এটা নিয়ে আর আলোচনা করব না, এটা আলোচনা অলরেডি হয়ে গেছে। আর এইখানে একটা স্ট্রাকচার আমি দেখাইছি। তার আগে কি আমি মাইসিলিয়াম সম্পর্কে তো তোমাদের ধারণা আছে তাই না? ছত্রাকের বডি হলো মাইসিলিয়াম। দেখো এখানে এই যে রাউন্ড গোলাকার যে স্ট্রাকচার আছে তার ভিতরে যে একটা ছবি আঁকা আছে, দিস ফটোগ্রাফ বা দিস ড্রয়িং ইজ মাইসিলিয়াম অফ ফাঞ্জাই, যেটা আমরা এতক্ষণ বলে আসছি, ঠিক আছে? মাইসিলিয়াম, দিস আর দ্য মাইসিলিয়াম। এখন এই মাইসিলিয়াম একটি পার্ট, এখান থেকে যদি এটুকু আমরা কল্পনা করি তাহলে সেটা হলো হাইফা। এখন এই মাইসিলিয়াম থেকে কিন্তু তার জীবনের সবকিছু শুরু হয়। কিভাবে? যেমন একটা ফাঙ্গাস আছে, তারা জীবনে কখনো স্পোর, কনিডিয়া এগুলি তৈরি করে না বা করতে পারে না। সেই ক্ষেত্রে মাইসিলিয়াম বড় হয়, বড় হয়ে আবার মাইসিলিয়াম আকারে তার স্ট্রাকচার চলতে থাকে। কিছু ফাঙ্গাই আছে যারা শুধু কনিডিয়া তৈরি করে, এই কনিডিয়া ফোরের উপর কনিডিয়া তৈরি করে, এই কনিডিয়া জার্মিনেট করে আবার মাইসিলিয়াম তৈরি। কতগুলি ফাঙ্গাস আছে যারা এই যে স্পোরাঞ্জিয়াম তৈরি করে, স্পোরাঞ্জিয়াম থেকে জোস্পোর উৎপন্ন হয়, আবার সেটা জার্মিনেট করে আবার স্পোরাঞ্জিয়াম তৈরি করে, এইভাবে লাইফ সাইকেল কমপ্লিট করে। অথবা এই মাইসিলিয়ামের মধ্যে মিওসিস ঘটে, দ্যাট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে, যেটাকে আমরা ক্যারিওগেমি মানে নিউক্লিয়াসের মিলন ঘটে। দুইটা নিউক্লিয়াসের মিলন হয়ে জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে আবার জাইগোস্পোর তৈরি হয়, সেই জাইগোস্পোর জার্মিনেট করে আবার মাইসিলিয়াম তৈরি, সেইভাবে তার লাইফ সাইকেল কমপ্লিট করে। এই ফাঙ্গাসটা হলো ওমাইসিটিস ফাঙ্গাস, এইগুলি করে থাকে। দেখো এখানে মাইসিলিয়াম থেকে আবার কনিডিয়া তৈরি হয়, সরাসরি কনিডিয়া জার্মিনেট করে আবার মাইসিলিয়াম তৈরি হয়, এইভাবে তার লাইফ সাইকেল কমপ্লিট হয়। অথবা এই দুইটা মাইসিলিয়াম দেখো কাছাকাছি এসে ফিউজ হয়, ফিউজ হয়ে দুইটা নিউক্লিয়াস কাছাকাছি আসে, নিউক্লিয়াস কাছাকাছি আসে হয় ক্যারিওগেমি। এই ক্যারিওগেমি থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে মিওসিস 1 এবং মিওসিস 2 হয়, দুইটা মিওসিসের মাধ্যমে 8টা স্পোর তৈরি হয়। এই 8টা স্পোর থেকে আবার এটা জার্মিনেট করে মাইসিলিয়াম আকারে লাইফ সাইকেল কমপ্লিট করে। অ্যানাদার কেস, দুটো মাইসিলিয়াম কাছাকাছি এসে ফিউজ হয়, বাইনিউক্লিয়েট মাইসিলিয়াম তৈরি করে, দুইটা নিউক্লিয়াস দেখো একসাথে বাইনিউক্লিয়েট স্পোর তৈরি করে, সেই স্পোর জার্মিনেট করে আবার বাইনিউক্লিয়েট মাইসিলিয়াম তৈরি করে। অথবা এখান থেকে বাইনিউক্লিয়েট মাইসিলিয়াম থেকে একটা বেসিডিয়াম তৈরি করে, সেই বেসিডিয়াম থেকে বেসিডিয়াম স্পোর আবার বেসিডিয়াম স্পোর জার্মিনেট করে মাইসিলিয়াম হয়। এইভাবে কিন্তু ছত্রাক তার লাইফ সাইকেল কমপ্লিট করে। আমার আলোচনার বিষয় আজকে এখানেই সীমাবদ্ধ, এইটুকুই আমার আলোচনার বিষয় ছিল। আমি যতটুকু বুঝেছি তোমাদের কাছে এই অংশটা খুব দুর্বোধ্য মনে হয়েছে, খুব একটা কিছু বুঝো নাই। আমি এটাকে সহজ করে দেব পরবর্তীতে।
আগেই বলছিলাম যে এমন কিছু টার্ম আছে যেগুলো তোমরা অথবা নাও বুঝতে পারো আজকে। আমার ধারণা ছিল যে এগুলি বুঝবো না, কারণ অনেকগুলি টার্ম নতুন আসছে, বোঝার কথাও না। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরবর্তীতে যখন আমরা মূল ক্লাসে যাব, তো ইন্ট্রোডাক্টরি কিছু কথা আমি বলে নিয়েছি, মূল ক্লাসে গেলে এই জিনিসগুলি তোমাদের কাছে খুব ইজি এবং সহজেই বোধগম্য হবে। আজকে আমি এটুকু যা দিয়েছি সেটা হলো জাস্ট তোমাদের একটা টাচ, যে হ্যাঁ মাইকোলজি একটা সাবজেক্ট আছে, এটার মধ্যে এই জিনিস আছে, মাইক্রোবস আছে, ছত্রাক, ছত্রাক কিভাবে বংশ বিস্তার করে, কিভাবে তাকে আমরা চিনতে পারবো, তার কি কি গ্রুপ আছে, এগুলো বলছি। এগুলো তোমাদের এখন মনে থাকার কথা না, এটা আমিও বুঝি। তবে আমি যখন বিস্তারিত স্টেপ বাই স্টেপ আগাবো, তখন কিছু জিনিস তোমাদের মনে থাকবে। ঠিক আছে? আমি এখন সবগুলি মাইক তোমরা মিউট করা আছে, এটা আনমিউট করে আমার সাথে কথা বলতে পারো। যদি একটু কারো কোনো কিছু জানার বা জিজ্ঞাসা থাকে সেটা কথা বলতে পারো। আর যেহেতু পার্টিসিপেন্ট 241 বা 42 জন বলে মনে হচ্ছে, 43 জন, এখনো কি পার্টিসিপেন্ট আসতেছে? ক্লাস তো শেষ। আচ্ছা, যাই আসুক, সেটা ওখানে রেকর্ড হবে। যেহেতু 300-র উপরে যায় নাই পার্টিসিপেন্ট, কাজে এই ক্লাসগুলি আর রিপিট করা হবে না। যদি 300-র বেশি হতো তাহলে রিপিট করা হতো। ওকে, হ্যাঁ তোমরা, হ্যাঁ স্যার যেহেতু ওদের কাছে কোনো মানে শিটও নাই, আর আমরা তো এখনো মানে শিট কালেক্টও করতে পারতেছি না, তো স্যার আপনি যদি আপনার পিডিএফটা যদি দিয়ে দিতেন আমাদের সিআর কে, তাহলে আমরা সেখান থেকে কালেক্ট করে নিয়ে আমরা একটু বাসায় দেখতে পারতাম স্যার। তোমরা এটা রেকর্ড হয় নাই এগুলি তোমাদের? তোমার এই লেকচারটা রেকর্ড হওয়ার কথা, হ্যাঁ? রেকর্ড হয় নাই? না স্যার, আমরা তো স্যার এটা রেকর্ড করিনি স্যার। স্যার বলতেছিলাম কি স্যার, মানে টোটাল ক্লাসটা যদি স্যার আপনি একটা পিডিএফ আমাদের সিআর যে কোনো একজনকে দিয়ে দিতেন, তাহলে স্যার আমরা ওটা দেখে মানে আগে থেকে একটু পড়ে রাখতাম, বা আমাদের একটু মানে বুঝতে সুবিধা হতো স্যার, যেহেতু আমাদের কাছে কোনো স্যার হার্ড কপি নাই। ঠিক আছে, এটা তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে ওইভাবে দিয়ে দিতে। আর মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে হলে সিআর আমার সাথে একটু মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবো, তাহলে সুবিধা হয়। মেইলের চেয়ে মেসেঞ্জারে একটু ইজি, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ওই মোবাইলে এটাকে কমিউনিকেট করা যায়। আর মেইলে কন্ট্যাক্ট করতে গেলে অনেক সময় মোবাইলে সমস্যা হয় বা এগুলো সাইন করতে অসুবিধা হয়। স্যার মেসেঞ্জারে কন্ট্যাক্ট করব। তাহলে মেসেঞ্জারে একটু কন্ট্যাক্ট করো, তাহলে সুবিধা হবে। মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠায়, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করে নিলে হবে। জি স্যার। কি কথা আছে বলো? কেউ কি কিছু বুঝেছ? নিশ্চয়ই বুঝো নাই, হ্যাঁ? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, শিওর। বেসিডিও মাইসিটিসে যে ডাইনিউক্লিয়েট হাইফাটা তৈরি হলো, সেখান থেকে বেসিডিও স্তরে গিয়ে একটা করে নিউক্লিয়াস কেমনে হইলো? হ্যাঁ, গুড, ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন। ডাইনিউক্লিয়েট মাইসিলিয়াম, এটা আমি বেসিডিও মাইসিটিসের যখন চ্যাপ্টার পড়াবো তখন ক্লিয়ার হবে, তবু আমি একটু বলতেছি। এখানে ডাইনিউক্লিয়েট মাইসিলিয়াম দুইটা নিউক্লিয়াস আসলো, তাই না? দুইটা নিউক্লিয়াস কিন্তু টু অপোজিট স্ট্রেন, অপোজিট বুঝো, একটা প্লাস একটা মাইনাস, যেটাকে আমরা বোঝার সুবিধার্থে মেল ফিমেল বলে থাকি, রাইট? এই যে দেখো এখানে বাইনিউক্লিয়েট মাইসিলিয়াম হলো। এখন এই বাইনিউক্লিয়েট মাইসিলিয়ামটা একটা পর্যায়ে যে ফিউজড হয়। ফিউজড কি? ক্যারিওগেমি হয়। ক্যারিওগেমি নাম শুনছো? ক্যারিওগেমি, আচ্ছা, ক্যারিওগেমি, হ্যাঁ হ্যাঁ, ক্যারিওগেমি হয়। যে কোনো হায়ার অর্গানিজমও কিন্তু ক্যারিওগেমি হয়। জীবন চক্রের মানে ক্যারিওগেমি মিন্স fusion of two opposite nuclei, right, opposite sex nuclei. এখন ক্যারিওগেমি যখন হয়, তারপরের ধাপটা কি বলতো? মনে আছে? মিওসিস, গুড। মিওসিস বুঝো? হ্যাঁ, মিওসিসে কয়টা নিউক্লিয়াস উৎপন্ন হয়? ফার্স্ট মিওসিস, সেকেন্ড মিওসিস, চারটা, একটা থেকে চারটা। হ্যাঁ, একটা না, মানে দুইটা নিউক্লিয়াস থেকে চারটা, দুইটা মানে ফিউজ হয়ে একটা হবে, তারপরে দুইটা প্রথম ধাপে, তারপর হবে চারটা। চারটা স্যার?
হ্যাঁ 4টা হবে, ফাইনাল প্রোডাক্ট হবে 4। জি স্যার। ঠিক আছে, এই 4টা নিউক্লিয়াস থেকে এই 4টা স্পোর উৎপন্ন হয়। বুঝতে পারছো? এবং জি তার স্যার, মধ্যে বুঝতে পারছি। কিন্তু ভেরিয়েবিলিটি তৈরি হয়, এই প্লেস কেউ ডিস্টার্ব করো না, যারা প্রশ্ন করছো তারা শোনো। শুনতেছি, আপনি বলেন। না কারা অন্য কথা বললে তোমরা বুঝতে অসুবিধা। বাদশা তোরটা মিউট কর। ওকে, আমি শোনো একটু বলতেছি। এখানে দেখো খুব ভালো জিনিস তুমি বলছো এবং খুব চমৎকার জিনিস যে 2টা নিউক্লিয়াস থেকে কিভাবে এরকম ভাবে 4টা হলো। তাহলে মিওসিসে এটা হচ্ছে। ঠিক আছে, এই নিউক্লিয়াসের ক্যারেক্টার আর এই নিউক্লিয়াস কিন্তু এক হবে না, কারণ আমার পৈতৃক সাথে আমার পিতার সাথে আমার ক্যারেক্টার কিন্তু একটা। যদি এটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন হতো তাহলে এটা এক হতো, কিন্তু যেহেতু এটা ভেজিটেটিভ নয়, এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেহেতু ক্যারিওগেমি হয়ে মিওসিসে হয়েছে, কাজে তার ক্যারেক্টার বা চরিত্র এক হবে না। এইভাবে তাদের মধ্যে অর্গানিজমের মধ্যে ভেরিয়েবিলিটি তৈরি হয়, একটা থেকে আরেকটা ভিন্নতা তৈরি হয়। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এইখানে 8টা হলো কেন, এটা কিভাবে হলো এই অ্যাসকোমাইকোটিনাতে বা অ্যাসকোমাইসিটিসে? ওটা একই প্রক্রিয়া। দেখো এখানে 2টা নিউক্লিয়াস ছিল, এই যে দেখো এখানে ক্যারিওগেমি কথাটা বলা আছে, যদি দেখে থাকো আর কি, এখানে ক্যারিওগেমি হয়েছে, এখানে দেখায় না আর কি, এটা তো বেশ দেখা যায় প্রসেস। হ্যাঁ, এখানে ক্যারিওগেমির পরে হচ্ছে মিওসিস। ক্যারিওগেমি মানে জাইগোট হইলো, জাইগোট থেকে হইলো মিওসিস। মিওসিসে 4টে হওয়ার কথা, তাই না? মিওসিসে তো 2টা থেকে 4টা নিউক্লিয়াস হবে, কিন্তু মজার ব্যাপার হলো অ্যাসকোমাইসিটিসে যে এই 4টা হয়, প্রথম মিওসিস 2তে যায় 4টা নিউক্লিয়াস হয়, পরবর্তীতে এখানে আরেকটা মাইটোসিস হয় ন্যাচারালি। ন্যাচারালি একটা মাইটোসিস হয়। মাইটোসিস হলে কি হবে, 4টা থেকে 8টা হয়ে যাবে, এবং তাই ঘটে এখানে 8টা। এবং এটা একটা বিশেষ স্ট্রাকচার, যেটা আমরা বলছি স্যাক লাইক স্ট্রাকচার। এই স্যাক লাইক স্ট্রাকচারের উপর ভিত্তি করে এই ফানজাইটাকে আইডেন্টিফাই করা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এখানে স্যাক, 8 অ্যাসকোস্পোর উইদিন দ্য স্যাক, তাহলে অ্যাসকোমাইসিটিস বা অ্যাসকোমাইকোটিনা, যেটাকে আমরা হয়তো অ্যাসকোমাইকোটিনা আকারে পড়াবো, যদিও ফাঙ্গাসের অনেক আধুনিক ক্লাসিফিকেশন আসছে, কিন্তু আমরা এইনসওয়ার্থ 1973 যে ক্লাসিফিকেশনটা দিয়েছিল সেটা আমরা ফলো করে থাকি। তাহলে এখানে আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো, আর কেন বেসিডিওস্পোর 4টে হয়েছে এটাও বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো যে অ্যাসকোমাইসিটিসে অ্যাসকোস্পোর, বেসিডোমাইসিটিসে বেসিডোস্পোর, জাইগোমাইসিটিসে কি হবে? জাইগোস্পোর। তাহলে অ্যাসকোমাইসিটিসে কি কনিডিয়া হয় না, হবে না? কনিডিয়া। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন করি। কনিডিয়া তো প্রথম দিকে হয়েছে স্যার। রাইট, প্রথম দিকে হয়েছে। তাহলে এই কনিডিয়া, এই স্পোর আর এই যে এখানে আরেকটা স্পোর দেখা যাচ্ছে অ্যাসকোমাইকোটিনতে, তোমরা কি পয়েন্টারটা দেখছো? দেখা যায়? এই দুটোর মধ্যে পার্থক্য কি? এইটা আর এটার মধ্যে পার্থক্য কি বলতে পারবা? যে এই স্পোর আর এটার মধ্যে পার্থক্য? শুধু নামের পার্থক্য ছাড়া এমনি অন্য কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বোঝা যাচ্ছে না, আমি বলি কি পার্থক্যটা। এখানে মাইসিলিয়াম থেকে দেখো সরাসরি কনিডিও 4 উৎপন্ন হয়, কনিডিও 4 থেকে কনিডিয়া গুলি উৎপন্ন হয়। দ্যাট ইজ ট্রু। এখানে এই মাইসিলিয়ামের যে ক্যারেক্টার, এই কনিডিয়ারও ঠিক সেম ক্যারেক্টার, একই ক্যারেক্টার। দ্যাট ইজ এটা asexual propagation, one kind of asexual propagation. বাট এটা যেহেতু সেক্সুয়াল প্রপাগেশনের অংশ, কাজে
এটার যে আদি যে নিউক্লিয়াস আছে আর এই নিউক্লিয়াসের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এইখানে এই আদি নিউক্লিয়াস আর পরের যে নিউক্লিয়াস আছে দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। ট্রু ট্রু, দিস ইজ ভেজিটেটিভ আর দিস ইজ কি বলবো এটাকে সেক্সুয়াল প্রোপাগেশন। বুঝতে পারছো? জি স্যার। এই যে বেসিডিও এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মধ্যে পার্থক্য কি? দেখো এখানে ছবিতে কিন্তু অলরেডি দেওয়া আছে পার্থক্য, তোমরা একটু খেয়াল করে যদি দেখো, এটা চতুষ্কোণাকার, এটা রাউন্ড, অলরেডি তাদের মধ্যে পার্থক্য বুঝেই যাচ্ছে। ওকে, আরো কোনো প্রশ্ন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে যে প্যারেন্টে স্যার চতুষ্কোণাকার যে নিউক্লিয়াসটা দেখাইছে অথবা রাউন্ড শেপ যে নিউক্লিয়াসটা দেখাইছে, এই দুইটা একসাথে যখন ফিউজ হবে তখন তো তাদের মধ্যে স্যার অ্যামালগামেশনের ফলে ক্যারেক্টারটা চেঞ্জ হবে, তখন কি যে স্যার নতুন যে স্পোরটা উৎপন্ন হবে সেখানে চতুষ্কোণাকার দ্বারা কি একই আগের প্যারেন্টের মতো ক্যারেক্টার পাওয়া যাবে নাকি চেঞ্জ হবে, এমন ক্যারেক্টার পাওয়া যাবে যেটা মিলবে না? হ্যাঁ, এটা চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হবে। এটা ছবিতে তোমাকে বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। আর অন্য কোনো শেপ দ্বারা বোঝানো যাইতো? হ্যাঁ, তা বোঝানো যেত, সেটা বোঝানো যেত, সেটা বোঝানোই বোধহয় যৌক্তিক ছিল। কিন্তু চেঞ্জ, ডেফিনেটলি চেঞ্জ, এটা কোনো ক্রমেই এটা আগেরটার মতো হবে না। এই যে এখানে যেটা এটা আগেরটা দেখাইছে এটা হবে না, কখনোই হবে না। কারণ এটা যখন ফিউজড মিওসিস হয়, এখানে মিওসিসের ধাপগুলি মনে আছে, এক জায়গায় যে ক্রোমোজোমের কি বলে এটাকে ক্রসিং ওভার হয়। জি স্যার, দেখাই কি দেব না? যখনই ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে তখনই তো তার জিন চেঞ্জ হয়ে যাচ্ছে, কাজে এটা কখনোই হবে না, এবং ক্রসিং ওভার হবেই, এটা হলো ন্যাচারাল ফেনোমেনা। জি স্যার, বুঝতে পারছি। ওকে, নেক্সট আর কি প্রশ্ন বলো? তোমরা তো ভালো বুঝছো, আমি তো মনে করছি তোমরা কিছুই বুঝো নাই। আরো প্রশ্ন? আমি একটা প্রশ্ন করি, ফাঙ্গাসের মাইসিলিয়াম ও হাইফা দুটোর মধ্যে পার্থক্য কি? আছে কোনো পার্থক্য? কোন দুইটা স্যার? মাইসিলিয়াম, হাইফা। স্যার হাইফাতে হলো স্পোর হয় আর মাইসিলিয়ামে কোনো স্পোর। হাইফাতে স্পোর হয় আর মাইসিলিয়ামে স্পোর হয় না, এটা আসলে ঠিক তা নয়। মাইসিলিয়াম হলো হোল বডি অফ ফাঙ্গাস, তাকে মাইসিলিয়াম বলা হয়। আমি তাহলে একটা ছবি দেখাই, দেখো তো। আর কতগুলো হাইফা মিলে মাইসিলিয়াম তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এই যে দেখো, এই ছবিটাতে ক্লিয়ার, দিস ইজ টোটাল বডি অফ ফাঙ্গাস। আর এখানে দেখো রাউন্ড দেওয়া আছে না, দিস ইজ দ্য পার্ট অফ দ্য বডি অফ ফাঙ্গাস, দিস পার্ট ইজ কল্ড হাইফা। আর এখানে হোল বডি ইজ মাইসিলিয়াম। মাইসিলিয়াম তো দুই ধরনের থাকে, কি কি? মেজর মানে মেইনলি দুই ধরনের। এখানে দেখো, সেপ্টেড মাইসিলিয়াম। রাইট, একটা সেপ্টেড মাইসিলিয়াম আর একটা নন সেপ্টেড মাইসিলিয়াম। এটা কি সেপ্টেড না নন সেপ্টেড? রাইট, সেপ্টেড। আচ্ছা, আমি এটা মাইসিলিয়াম, সেপ্টেড মাইসিলিয়াম, তাই? আচ্ছা, আমি একটু কোথায় জানি আছে, দেখাচ্ছি। এগুলো কি? এই যে একদম ডান পাশে এটা অ্যাসেপ্টেড। রাইট, অ্যাসেপ্টেড। ওকে, আমরা নেক্সট টাইমে কোইনোসাইটিক হাইফা। হ্যাঁ হ্যাঁ, কি বলো? কোইনোসাইটিক হাইফা। কোইনো না, এটা হলো সিনোসাইটিক, COENOCYTIC। উচ্চারণটা কি করবা?
সিনোসাইটিক। সিনোসাইটিক। হ্যাঁ, গুড, সিনোসাইটিক। কোয়েনোসাইটিক অনেকে বলে, কিন্তু এটা উচ্চারণটা হলো সিনোসাইটিক। সিনোসাইটিকের বিপরীত কি? অ্যাসেপ্টিক। বিপরীত, রিভার্স। সেপ্টেড, গুড। আর তার সিনোসাইটিকের আরেকটা সিনোনিম Accepted. অ্যাসেপ্টেড, গুড, ভেরি গুড। অ্যাসেপ্টেড আর সিনোসাইটিক আর একটা হলো সেপ্টেড, ভেরি গুড। সেপ্টেশনের দরকার কি জানো? ওকে, আমরা এটা পরের দিন আলোচনা করব। তাহলে আমরা কি একটু আমি খুব স্যাটিসফাইড যে তোমরা অন্ততপক্ষে যারা পার্টিসিপেট করছো তারা অনেকেই এই জিনিসগুলো একটু বুঝেছো। আমার ধারণা ছিল কিছুই তোমরা বুঝতে পারবো না, তোমাদেরকে নিয়ে কোথায় আমি যাব, কিভাবে শুরু করব, আমিও একটু হিমশিম খাচ্ছিলাম। তো যেটুকু তোমরা বুঝেছো আজকে, এটা আমার মনে হয় পরবর্তীতে আমার ড্রাইভ দিতে খুব সুবিধা হবে এবং কাজে লাগবে। আমরা নেক্সট টাইমে কিংডম ফানজাই দিয়ে শুরু করব। কি স্যার? হ্যাঁ স্যার, আমরা তো অনেকে লেট করে আসছি, আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন বা আপনার সঙ্গে কিছু। হ্যাঁ, পরিচয়। আমি পরিচয়টা 1 নম্বর স্লাইডে আছে, একটু দেখো। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, আমাকে তো অনেকে চিনো না। আজকে আমি তোমাদের সাথে মূলত পরিচিত হইতে আসছিলাম। পরিচিত হইতে আইসা অনেকগুলি কথা বলে ফেলছি, এতগুলি কথা না বললেও চলত। ঠিক আছে, পাইছো পরিচয়? হ্যাঁ, আমি ডক্টর মোবারক হোসেন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ প্লান্ট প্যাথোলজি। আমি 1993 থেকে এখানে এই ডিপার্টমেন্টে কর্মরত আছি। এই হলো আমার পরিচয়। এনি মোর? স্যার, আপনার পড়াশোনা এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি বলতেন। হ্যাঁ, কি 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 বলছো? ও, ব্যাকগ্রাউন্ড। আমার ব্যাকগ্রাউন্ড বেশি নাই, আমি খুব ছোট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, বুঝতে পারছো? আমি 1981-এ এসএসসি পাস করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটা স্কুল থেকে। 81 সালে এসএসসি পাস করছে। জি, 81। তোমাদের জন্মের আগে আমি ইউনিভার্সিটিতে জয়েন করছি, সেটা বলে দিচ্ছি। যাই হোক, আমি 81-এ, দেন আমি 1983-তে ইন্টারমিডিয়েট পাস করি কবি নজরুল সরকারি কলেজ থেকে, ঢাকা। দেন আমি 84-এ আমরা ভর্তি হই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা আগে শেরেবাংলা কৃষি কলেজ ছিল ঢাকায়। সেইখান থেকে অনার্স কমপ্লিট করে মাস্টার্স করি প্লান্ট প্যাথোলজিতে, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে আমি এখানে জয়েন করি 1996। তখন আমাদের অনেক সেশন জট ছিল, যেমন তোমাদের এখন সেশন জট লেগে গেল কোভিড এর কারণে। তখন রাজনৈতিক কারণে কিন্তু আমাদের অনেক সেশন জট ছিল, প্রায় আমাদের 4 বছরের কোর্স 7 বছর লেগেছে আমাদের পাস করতে। এই তো, তারপর থেকে আসি এখানে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসটা আমরা শুরু করব কিংডম ফানজাই দিয়ে, যেটা শফিক স্যার কিছুটা পড়াইছেন, তারপরে আমি আমার অংশ দিয়ে শুরু করব। ঠিক আছে? ততদিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং খুব সুন্দরভাবে ক্লাসে পার্টিসিপেট করার চেষ্টা করবো। আজকে ক্লাস অনেক ভালো লাগছে। খুব একটা ভালো লাগার কথা না, কারণ আমি প্রবলেমটা হলো আমার যদি ক্লাসে ডিস্টার্ব হয় তাহলে আমি সবগুলা ফেলে আমি কিছু করতে পারি না, যার কারণে ডিস্টার্বটা আমি খুব পছন্দ করি না। তোমরা এই ব্যাপারটা একটু সতর্ক থাকবা যেন এটা না হয়। আমি অলরেডি লেভেল 4 এর ক্লাস নিয়েছি, তো ওরা তো আমাকে চিনে ভালোভাবে, ওরা কিন্তু আমাকে খুব কোঅপারেট করছে। তোমাদের যদি কোঅপারেশন থাকে ক্লাসটা খুব ইফেক্টিভ হবে এবং ভালো লাগবে, আমি আশা করি আর কি। আর আমার তো একটা সুযোগ আছে, যদি ভালো না লাগে কারো ক্লাস
জাস্ট তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে, বা মিউট করে চলে যাবা। কেউ যদি, অনেকে অবশ্য বালিশ কাছে রাখে, একটু ঘুমায়, তাই না, একটা সুযোগ। এটা দিস ইজ ভেরি গ্রেট অপরচুনিটি ফর স্টুডেন্ট। আমি বাসায় আছি, আমি অফিসে না, কিন্তু একদম কমপ্লিটলি বাসায়, কারণ অফিসে আজকে সকালে তো খুব বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কি বজ্রপাত হয়েছে তোমরা জানো। অফিসে যখন টাইম হয়েছে তখনও বৃষ্টি হচ্ছিল, ওই বাসা থেকে আর বেরিয়ে হইতে পারিনি। তারপরে তোমাদের সিআর এর সাথে যোগাযোগ করলাম যে যদি সম্ভব হয় তাহলে একটু ক্লাসে অ্যারেঞ্জ করতে, তো ও অ্যারেঞ্জ করে দিয়েছে। তোমাদের সিআর কে ধন্যবাদ। আরো 2জন সিআর আসছে বোধহয় তোমাদের, ওদের সাথে আমার কন্টাক্ট হয় নাই। স্যার মেসেজ দিয়েছি, চেক করে দিন স্যার মেসেঞ্জার। হ্যাঁ, একজনের সাথে মানে 5 মিনিট পরে জয়েন করছি তো স্যার, আমি ফার্স্টে আপনি যখন আমাকে খুঁজতেছিলেন আমি তখন ছিলাম না আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, সেটা সমস্যা না। আমি বলছিলাম তুমি থাকলে আমার সুবিধা হয়, কারণ সব কারোর সাথে তো আমার পরিচয় নাই, মোটামুটি তোমার সাথে একটু পরিচয় আছে। আমরা যে 3 জন আছি স্যার, 3 জনই আপনার সাথে কানেক্ট হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আর কখনো এরকমই হবে না আর কি, একটা মিসকমিউনিকেশন। মিসকমিউনিকেশনের বিষয় না, এটা তো হতেই পারে। আমিও তো 2 মিনিট 5 মিনিট পরে আসতে পারি, বা সেটা অসুবিধা নেই। তারপরে তো আরো অনেক সমস্যা আছে, বিদ্যুৎ যদি না থাকতো, নেট যদি কানেকশন না থাকতো, তাহলে হয়তো বা ক্লাস কন্টাক্টিং করতে পারতাম। আমার অনেকদিনের ইচ্ছা ছিল তোমাদের সাথে একটু পরিচিত হওয়া, আজকে জাস্ট একটু পরিচিত হয়েছে, নাথিং। আমাদেরও খুব ভালো লাগছে আজকে ক্লাসটা করে। ক্লাস আমি আসলে ওইভাবে নিয়েছি আমি বলবো না, কিন্তু আমার ওই টার্গেটটা আমার ফুলফিল হয়েছে, যে একটু পরিচিত হইতে পারছি। কমপক্ষে 200-250 স্টুডেন্ট আসছে, তো অনেক বিরাট ব্যাপার আমাদের। স্যার আপনাকে অনেকদিন পর দেখে অনেক ভালো লাগছে। আমাকে চিনছো কোথায়? দেখছো যে ভালো লাগবে। স্যার আমি অনুপমা স্যার, ওই যে কাপাসিয়া আমার আম্মুর বাসা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কৃষি গবেষণার। জি স্যার। আমার তো আর একটু পরিবর্তন হয়েছে, এটা খেয়াল করো নাই? জি স্যার, আপনাকে ভালো লাগতেছে। আর কিছু ভালো চেঞ্জ হয় নাই? দাড়ি রাখছেন, এই কোভিডে এসে পরে চিন্তা করলাম যে অনেক তো হয়েছে, আর কত। তোমার কৃষি গবেষণার এই যে কবিতা পারমে এটা আছে না, পার্টিসিপেট করছে নাকি? জি স্যার, জি স্যার ছিল তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার বাবা মা, তোমাদের সবার গার্জিয়ানকে আমার পক্ষ থেকে, সবার বাবা মাকে আমার পক্ষ থেকে সালাম দিবা, ঠিক আছে? জি স্যার। সবার, আমার যত স্টুডেন্ট আছে পার্টিসিপেট করছে, যারা করে নাই সবাইকে, সবার বাবা মাকে আমার পক্ষ থেকে সালাম দিব। ওকে, এই বলে আমি আজকে শেষ করতে চাচ্ছি। সময় একটু বেশি নিয়েছি তোমাদের, কথাও বেশি বলছি, এত কথা তো আমি বলি না। ক্লাসটা অনেক প্রাণবন্ত লাগছে স্যার। তাই আমার কাছে এতটা প্রাণবন্ত মনে হয় নাই, তবে আরেকদিন আসো। ও আরেকটি কথা, শনিবার একটা ক্লাসের অ্যারেঞ্জ করো যদি তোমাদের অসুবিধা না হয়। না স্যার, আমাদের কোনো সমস্যা নেই স্যার। তাহলে শনিবার ক্লাস করব স্যার, সমস্যা হবে না কোনো। সকাল কয়টায়? 10:30 না 11টায়? কখন তোমাদের সুবিধা? শনিবারে আমাদের 10:30টায় ল্যাব ক্লাস। তাই কোন স্যারের? মহিদুল স্যারের। মহিদুল স্যারকে আমি একটু বলে দেবো না, যদি ইয়া হয় শনিবারের ক্লাসটা একটু অফ রাখতে। অসুবিধা আছে? না স্যার। আর কারো অসুবিধা? না স্যার। তাহলে শনিবার 10:30টায় আমি লিংক দিয়ে দেব যথাসময়ে। বলে দিলে স্যার 10:30টায় করতে পারবো, সমস্যা হবে না। হ্যাঁ, আমি এটা বলেই তারপরে আমি লিংক দেব, যদি না পারি তাহলে তো পারবো না, আমি বলে দেব। ঠিক আছে স্যার। স্যার না হলে স্যার দুপুরে স্যার পড়া থাকে। হ্যাঁ 11টার দিকে না স্যার। 11টায় তো মহিদুল দুপুরের পর শেষ হবে না। যদি তাহলে যদি পরে হয় কি, দুপুরের পর হলে যদি কত একটু অলস, তো দুপুরের পরে একটু খেয়ে দিয়ে বাসায় এখন তো আরো বেশি অলস হয়ে গেছি, সেটা একটু অসুবিধা। আর এখন দিন তো ছোট হয়ে গেছে, যে একটু পরে যে 3টা-4টার দিকে এটা সম্ভব হয় না, একটু ফ্রি থাকা লাগবে। ঠিক আছে, তাহলে আমি কন্ট্যাক্ট করবো তোমাদের সাথে। ধরে নাও যে শনিবারে সকাল 10:30টায় একটা ক্লাস তোমাদের হবে। আরো সকালে পারবা নাকি? হ্যাঁ স্যার। করতে পারবা না? 9টায়? 5টায়? সকাল 5টায়? হ্যাঁ 9টায়?
9টায় করা যাবে স্যার, তাহলে স্যার আপনাকে স্যারকে বলতে হবে না, না আপনিও নিতে পারবেন, স্যারও নিতে পারবে। আমি নিতে পারবো, আমার অসুবিধা নেই। তো আমি বলতেছি যদি স্যার 9টায় নেন তাহলে দেখা যাবে যে মধু স্যারকে বলতে হবে না আপনাকে যে হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। কিন্তু তোমাদের অসুবিধা হবে কিনা? অনেকের তো 9টায় ঘুম ভাঙবে না। সমস্যা নাই। হ্যাঁ স্যার, করা একদিন যাবে, করা আমরা যাবে। অভ্যস্ত স্যার, 9টার সময় ক্লাস ওকে করছি ওকে, তো। যদি তাই হয় সকাল 9টায়, সকাল 9টায় সকাল 9টায় শনিবারে আমরা ক্লাস নিব। তাহলে আর মহিদুল স্যারকে বলতে হবে না। জি স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করো। কারো কোনো সুবিধা অসুবিধা অসুখ বিসুখ এই জাতীয় কিছু হয়েছে নাকি আমার ছাত্রদের মধ্যে কেউ কোনো হইছে দুরারোগ্য যেটা কোভিড টোভিড এগুলির কোনো কাছাকাছি গেছিল নাকি? সিমটম প্রথমই দেখা দিচ্ছে, এখন ডাক্তারের কাছে গিয়ে চেকআপের জন্য গেছি, তো ডাক্তার আরো 7 দিনের ওষুধ দিয়েছে, তারপর টেস্ট করতে বলছে। আমরা সবাই দোয়া করি তোমার জন্য এটা সমস্যা না হয়, এবং সবাই সবার জন্য দোয়া করবা যাতে কেউ আমার ছাত্রছাত্রীরা, আমার সন্তানরা যেন কোনো ক্রমেই এই ধরনের একটা অবস্থার মধ্যে পতিত না হয়। আর আমাদের জন্য একটু সবাই মিলে দোয়া করবো।